পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সব দেয়, আবার কারো থেকে সব কেড়ে নেয়। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করব প্লিজ ভিডিওটি পুরো দেখে যাবেন। তো সকালবেলায় আয়নকে রেডি করেছি, স্কুলে নিয়ে যাব, আর এরও মাঝে ঝুম বৃষ্টি নেমেছে। তো কি করব ভাবছিলাম, তো অপেক্ষা করছিলাম যে বৃষ্টিটা কমবে তারপর স্কুলে যাব। ক্যামেরায় হয়তো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব ভালোই বৃষ্টি হচ্ছে গত 2 দিন থেকে। বৃষ্টি হলে বাইরে যাওয়া যায়, কিন্তু বজ্রপাত হলে আর বাইরে একেবারেই যেতে চাই না। তো মোটামুটি বজ্রপাতে ছিল, যার জন্য বের হয়নি। তো বৃষ্টিটাও মোটামুটি কমেছে, তারপর আয়নকে নিয়ে স্কুলে এসেছি। তো এখানে মোটামুটি অনেক বাচ্চাই এসেছে। বৃষ্টি যখন কমে গেছে সবাই কিন্তু একটু লেট করে স্কুলে এসেছে। তো আমিও এসেছি। আসার পর আয়নের মতো করে ক্লাসে বসেছে, আর আমি অন্য কোথাও একটা বসে আছি, বাইরের পরিবেশটা দেখছি। এখনো হালকা পাতলা একটু একটু করে বৃষ্টি হচ্ছে, তবে এটা কোনো ব্যাপার না, এটা হয়তো চলে যাবে। এর মাঝে লম্বা একটা সময় কিন্তু চলে গেছে। স্কুল থেকে এসেছি, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেছি, আয়নের বাবা অফিস থেকে এসেছেন, আসার সময় টুকটাক কিছু বাজার করে নিয়ে এসেছেন। আগে দেখা যেত যে মাসকাবাড়ি বাজারটা আমরা সবাই মিলে একসাথে গিয়ে করতাম, কিন্তু এখন যেহেতু আমি খুব একটা বাইরে যেতে চাচ্ছি না, তো তার জন্য বাজারগুলো উনি নিজে আস্তে আস্তে করে নিয়ে আসেন। তো শুকনো বাজারগুলো মা গুছিয়ে নিয়েছে। এখানে অল্প কিছু জাম ছিল, সেগুলো আমি মেলে রেখেছি একটা ঝুড়িতে, আর এখানে ডিমগুলোকে ওয়াশ করে তারপর রেখে দেব। সবকিছুরই অনেক দাম বেড়েছে, আসলে কি বা বলার আছে। বছর খানিক থেকে সবকিছুর প্রচুর দাম। আলু থেকে শুরু করে আলু, তেল, চাল, ডাল সবকিছুরই অনেক দাম বেড়েছে। দাম বাড়লেও আমাদের মতো সাধারণ জনগণকে তো খেয়ে বাঁচতে হবে। তো তার জন্য যেখানে দেখা যায় যে আগে 5টা খাওয়া হতো, সেখানে হয়তো এখন 5টার জায়গায় আমরা 3টা খাচ্ছি। তাও খেতে যেতে হবে, তাই আমাদেরকে তো একটা হিসেবের মধ্যেই এখন খেতে হচ্ছে, বাঁচতে হচ্ছে। যাই হোক, অলরেডি যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ, আমার ভিডিওর কোনো কথা কিংবা আমার কোনো কাজ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মোটামুটি দেখা যায় যে আমার ম্যাক্সিমাম আপুরাই কিন্তু ডিম ক্লিন করে তারপর ফ্রিজে রাখেন। তো আমি আরও কয়েকবার ওই কথাটা বলেছি, ডিম কখনোই বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন না, এতে করে কিন্তু ডিমটা দ্রুত নষ্ট হয়ে যায়। তো যত তাড়াতাড়ি সম্ভব আমি কিন্তু ডিমগুলোকে ধুয়ে তারপর তুলে ফেলার চেষ্টা করছি। রেগুলার আমার কিছু আপু আমার ভিডিও দেখেন আর এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে। আমি এখন একটু অসুস্থ, যার জন্য আমার আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর করে সাপোর্ট করে যাচ্ছেন, কমেন্ট করছেন। আপনাদের কমেন্টগুলো যখন পড়ি আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কমেন্টগুলো পড়লে মনে হয় যেন আমার আপন কেউ আমাকে বসে বসে সান্ত্বনা দিচ্ছেন, আমাকে বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে কি করতে হবে। যাই হোক, আপনাদেরকে আসলে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে, তবে এভাবেই আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এতটুকু আশা আমি সব সময় আপনাদের কাছে করে যাই। তো ওদিকে তো আমি বাজারগুলো একটু টুকটাক হাতে হাতে মায়ের সাথে গুছিয়ে নিয়েছি, আর এখানে আয়নের বাবা একটু জাম মাখিয়ে দিয়েছে। জামটাকে হালকা করে একটু ফাটিয়ে নিয়েছে, তার মধ্যে একটু লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছে।
তো এই তো সবাই মিলে বারান্দায় বসে বসে খাচ্ছিলাম। আসলে বাইরের ওয়েদারটা ছিল মেঘলা মেঘলা, তো এই মেঘলা আকাশটা দেখছিলাম আর সাথে সবাই মিলে জাম মাখা খাচ্ছিলাম। রিসেন্টলি আমাদের এখানে প্রচুর পরিমাণ মাছই হয়েছে, এমন কোনো কিছু নেই যে দেওয়া হয়নি, কিন্তু তাও কেন জানি না মাছিগুলো তাড়াতে পারছি না, অনেক বেশি বিরক্ত করছে আমাকে। যে কোনো কাজ করতে যাচ্ছি মাছি তো এসে মনে হচ্ছে যেন নাকে মুখে ঢুকে যাবে, এমন একটা অবস্থা। কিছুদিন আগে অনেকগুলো পুঁইশাক পেরেছিলাম, আপনারা দেখেছেন, তো সেখান থেকে আমি কিছু পুঁইশাকের শাক রেখে দিয়েছিলাম। আসলে পুঁইশাক পাতা দিয়ে যে পকোড়াটা করা হয় সেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো এটা আসলে কয়েকভাবেই করা যায়, নুডলস দিয়ে কিংবা বেসন দিয়ে, এক একজন এক একভাবে করে থাকেন। তো আমি প্রায় কয়েকভাবেই খেয়েছি, সবভাবে মোটামুটি ভালো লাগে, তবে এভাবে একটু বেশি ভালো লাগে। তো আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মৌসুমে দেখা যায় যে ভাজা পোড়া খেতে একটু ভালো লাগে। তবে আমি যখনই ভাজা পোড়ার কিছু একটা করতে যাই, আয়নের বাবার সাথে সাথে এসেই বলবে, ডাক্তার তোমাকে কি বলেছিল? ডাক্তার বলেছিল এই ধরনের খাবার থেকে তোমাকে দূরে থাকার জন্য। তো আমি আবার ওনাকে বলছিলাম সব খাবারেই কিন্তু ভিটামিন আছে, পুষ্টি আছে, ডাক্তারের মতো বলবেই আমি আমার মতো করে যাই। তো ওনাকে এটাই বলছিলাম। আসলে আমার প্রচুর পরিমাণ গ্যাসের প্রবলেম, তার মধ্যে আমার কাছে যে খাবারগুলো ভালো লাগে ওইগুলো হচ্ছে ভাজা পোড়া, ঝাল, এই ধরনের খাবারগুলোই আমি বেশি পছন্দ করি। আর এগুলো খেলে দেখা যায় যে প্রবলেম দেখা দেয়, তবে কিছু করার নেই। আসলে সব খাবার যদি বাদ দিয়ে দিই একসাথে তাহলে তো আমার নিজেরও একটু কষ্ট হয়ে যাবে, তো তার জন্য দেখা যায় যে মাঝে মাঝে খেয়ে ফেলি। তো এদিকে আমি অফ ক্যামেরায় যেটা করেছি, এখানে পাতাগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে বেশি করে একটু বেসনের গুঁড়া দিয়েছি আর দিয়েছি একটু রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, বেশি করে একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। দিয়ে এখন একটু পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পুঁইশাকটাকে খুব বেশি মাখামাখি করব না, এতে করে দেখা যায় যে পুঁইশাকটা চুপসে যাবে আর তারপর দেখা যায় যে এটার যে একটা ক্রিস্পি ভাব আছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো তার জন্য পুঁইশাকটাকে খুব বেশি মাখামাখি করব না, হালকাভাবে একটু মাখামাখি করে জাস্ট বেসনের সাথে মিশিয়ে নেব। বৃষ্টির দিনে ঘুমোতে ভালো লাগে আর দেখা যায় যে ওই সময়ে আমি অনেক প্রিপারেশন নিয়ে ঘুমোতে গেলে ঘুমটাই হয় না। তো সেটাই হয়েছিল, আজকে দুপুর থেকে তো ঝুম বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম যে একটু ঘুমোবো, কিন্তু তেমন ভাবে ঘুম আসেনি, শুয়েছিলাম, ঘুম আসেনি। পরে ভিডিওর একটু কাজ ছিল, কাজটা একটু শেষ করলাম। তো এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর কি কি ব্যবহার করেছি সেটা তো আপনাদেরকে মুখে বলে দিয়েছি। এই পকোড়াটা খেতে কিন্তু বেশ মজা হয়, যারা যারা খাননি অবশ্যই একবার ট্রাই করতে পারেন। বিয়ের আগে যখন আমার মা পুঁইশাক রান্না করতেন আমার কাছে খুব খারাপ লাগতো, ভালোই লাগতো না খেতে, কিন্তু এখন মোটামুটি খাওয়া যায়, যেহেতু আয়না বাবার পছন্দ আর খেতেও পারছি মোটামুটি। খুব বেশি যে ভালো লাগে সেটা না, তবে এই যে পুঁইশাকের পকোড়াটা আছে এটা আমি আগে থেকে অনেক পছন্দ করতাম। বিয়ের আগেও প্রায় রমজান মাসে আমার মাকে বলতাম এভাবে একটু পকোড়া করার জন্য, আর আমার মাও করে দিতেন। তো এই পকোড়াটা আগে থেকে আমার অনেক পছন্দ, আমার কাছে অনেক ভালো লাগে। বেশ অনেকদিন পর এই পকোড়াটা আমি বাসায় করেছি আর সবাই মিলে অনেক মজা করে খেয়েছি, অনেক ভালো লেগেছে। আমি জানি না আমার আজকে ভিডিওটা এখনো কারা কারা দেখে যাচ্ছেন, তবে যারা যারা এখনো আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন। আপনাদের মাঝে কেউ যদি আজকে আমার নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলে যদি আজকে প্রথম এসে থাকেন, তাহলে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।
পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাই তো পুঁইশাকগুলোকে আমি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছিলাম। পুঁইশাকের পকোড়া ভাজার সময় খুব একটা হাই হিটে ভাজলে দেখা যায় যে এটার উপরের অংশটা জ্বলে যায়, যেহেতু এটা শাক, আর শাক দেখা যায় যে খুব দ্রুতই হয়ে যায়, তবে ভিতরের অংশটা একটু কাঁচা টাইপের থেকে যায়। তার জন্য যেটা করবেন, সবসময় মিডিয়াম আছে পুঁইশাকের যে পকোড়া আছে, যে কোনো শাকই বলি না কেন, আমরা দেখা যায় যে অনেক রকমের শাক দিয়ে এভাবে পকোড়া তৈরি করতে পারি। তো তার জন্যই বলবো, যে কোনো শাকের পকোড়াই আপনি তৈরি করুন না কেন, মিডিয়াম আছে তৈরি করার চেষ্টা করবেন, এতে করে পকোড়াগুলো অনেক সুন্দর হবে আর অনেক বেশি ক্রিস্পি হবে, খেতেও অনেক ভালো লাগবে। এই পকোড়াগুলোতে দেখা যায় যে অনেক বেশি অয়েল থাকে, তো তার জন্য আমি ভালো করে অয়েলগুলো ঝেড়ে তারপর নেওয়ার চেষ্টা করছিলাম। এই টাইপের পকোড়াগুলো গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হলে খুব একটা ভালো লাগে না। ঠান্ডা হলে মনে হয় যেন প্রচুর পরিমাণ অয়েল জমে যায়। তো বাসায় যেহেতু এখন সবাই আছে, গরম গরম খেয়ে নেব। আর অলরেডি এদিকে আমরা বানাচ্ছি, ওদিকে আমরা সবাই কিন্তু টুকটাক করে খেয়ে নিচ্ছি। ভাজা পোড়া খাবারের প্রতি আমরা সবাই অনেক বেশি আকৃষ্ট বাসায়, তো তার জন্য দেখা যায় যে এগুলো যখন আমরা বানাতে বানাতেই দেখা যায় যে কয়েকটা খাওয়া হয়ে যায়। তাই তো তৈরি হয়ে গেল আমার পুঁইশাকের পকোড়া। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আমার মতো কার কার এই পকোড়াটা অনেক বেশি পছন্দ, চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টটা পেলে সত্যি আমার কাছে অনেক ভালো লাগে। তো এই পকোড়াটা কিন্তু সসের সাথেই বেশি ভালো লাগে, সস দিয়ে খেতে অনেক বেশি মজা। তো তার জন্য আমি এখানে একটু সস নিয়ে নিচ্ছি। এই পকোড়াটা বানাতে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। তো শর্টকাট নাস্তাগুলোই দেখা যায় যে এখন আমি তৈরি করি, বেশি একটা যেহেতু বাসায় আমি এখন নাস্তা বানাই না, তো যেটাই মাঝে মধ্যে বানানোর চেষ্টা করি, যতটা শর্টকাটে করা যায় ততটাই আমার জন্য ভালো। আর এই পকোড়াটা অনেক তাড়াতাড়ি করা যায়। তো এখানে আমি একটা বসে বসে খাচ্ছিলাম আর আপনাদের সাথে কথা বলে যাচ্ছি। গরম গরম এই পকোড়াটা খেতে তো বেশ ভালো লেগেছে। এখানে বসে বসে খাচ্ছিলাম আর মাছিকে অনেক বেশি বকাঝকা করছিলাম। উপরে পাখা দিয়েছি, তার সাথে আবার পাশেও এদিক সেদিক করে পাখা দিয়ে দৌড়ানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই যাচ্ছে না, বারবার আমাকে বিরক্ত করছে। যাই হোক, আমার পুরো ভিডিওটা যারা যারা দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।